কিন্তু আমরা রিসেন্ট দেখতে পেলাম যে সে একজনের নাম খুব কনফিডেন্টলি বলতেছে যে এটার সাথে ডলার জড়িত আছে, মূল হোতা হচ্ছে ডলার। আমার বউ কোনো এটার সাথে জড়িত না। হ্যাঁ, আমি রামিসাকে 2টা টুকরা করেছি, কিন্তু মূল হোতা হচ্ছে ডলার। এখন প্রশ্ন হচ্ছে যে ডলার কে? আমি কিন্তু শুরুতে বলছিলাম যে রামিসার বাবাই হচ্ছে ডলার। কিভাবে? রামিসের সাথে কি হয়েছে জানা গেছে, মানে ঘটনাটা বলার আগে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে আরো একজন ছিল সেখানে সোহেলের বাইরে আরো একজন ছিল, যেটা এতক্ষণ আমরা জানতামই না। মাথায় আগলা চুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে রামিসার বাবা। যেখানে তার মেয়ের জন্য শোক পালন করার কথা, সেখানে সে মাথায় আগলা চুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে মানুষের টাকা দিলে সেখানে সে হেসে দিচ্ছে। তারপর রামিসার সাথে ঘটে যাওয়ার আসল কারণ জানা গেল, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কিন্তু আমরা রিসেন্ট দেখতে পেলাম যে সে একজনের নাম খুব কনফিডেন্টলি বলতেছে যে এটার সাথে ডলার জড়িত আছে, মূল হোতা হচ্ছে ডলার। আমার বউ কোনো এটার সাথে জড়িত না। হ্যাঁ, আমি রামিসাকে 2টা টুকরা করেছি, কিন্তু মূল হোতা হচ্ছে ডলার। এখন প্রশ্ন হচ্ছে যে ডলার কে? আমি কিন্তু শুরুতে বলছিলাম যে রামিসার বাবাই হচ্ছে ডলার। কিভাবে? আসলে একটু ক্লিয়ার করি। এখন দেখেন তার আইনজীবীর কথা মতো কিন্তু ডলার এখন এই সোহেল এই ডেলিভারিটা দিয়েছে, এই ডলারের নামটা নিয়ে এসেছে। কিন্তু প্রকৃতপক্ষে ডলার ব্যক্তিটাকে এটা আদৌ সামনে আসবে না, কারণ এই ডলার নামে লোকটা নাই, এই চরিত্রটা নাই। এখন ওই যে রামিসার বাবাকে কেন ডলার বললাম, দেখেন আইনজীবী সোহেলকে বলেছে যে তুমি ডলারের নাম বলবা। হ্যাঁ, তাতে করে কি হবে? জনগণের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বতা তৈরি হবে, জনগণের মধ্যে একটা প্রশ্ন জাগবে, কৌতূহল জাগবে যে ডলারটা কি। তখন দেখা যাবে জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে যে না, তাহলে ডলারটা কে, বা ডলার হয়তো বা এটার সাথে জড়িত আছে, আসলে তো এখানে সোহেল এটার সাথে জড়িত না। কারণ বিগত সময় বাংলাদেশের ঘটনাগুলো কিন্তু এরকমই ঘটতেছে। তো এটা সম্পূর্ণ মনে করেন তার যে আইনজীবী আছে তার একটা সাজানো গ্রাফট, ওইটাই কিন্তু সোহেল ডেলিভারি দিচ্ছে। তো কারণ তাকে বলা হচ্ছে তুমি যখন এটা বলবা তখন জনগণের মধ্যে তোমার প্রতি একটা সিম্পিতি তৈরি হবে, আর ওই সিম্পিতির কারণেই তোমাকে কি করবো, আমরা বাইর করে নিয়ে আসবো। এখন বাইর হওয়ার পরে সবচেয়ে বেশি এই যে রামিসার ব্যাপারটা নিয়ে কে লড়বে বা কে কথা বলবে? রামিসার বাবা, নর্মালি। কিন্তু এখন রামিসার বাবা তো এটা কথা বলবে না, কারণ ওই যে তাকে জায়গা মতো যে মাল দিয়ে দিছে, সে কথা বলবে না, আপনি লিখে রাখতে পারেন। আর জনগণ মানে কতদিনে বা লড়বে, কতদিনে বা প্রতিবাদ করবে? যেখানে তার পরিবারের বিষয়টা নিয়ে মাতবল করবে না, সেখানে জনগণ ভাই বেশি দিন এটা মনে রাখবে না, আর মনে রাখার কথাও না। এজন্য বললাম যে রামিসার বাবাই হচ্ছে ডলার। কারণ প্রেক্ষাপটটা এরকম ভাবে সাজানো হয়েছে। আপনি 2-2-4 মিলান, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। এই ডলার নামে যে চরিত্রটা, এটা আমাদের সামনে আসবে না, কারণ এই নাই তো, এটা সম্পূর্ণ সাজানো নাটক। হ্যাঁ, তো ওদিনটা কিন্তু এক আইনজীবীকে সাংবাদিকরা প্রশ্ন করছিল, যেখানে আপনার এই আসামি নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে সেই ঘটনা নিজে ঘটাইছে, তারপরে কেন আপনারা তার পক্ষ নিয়ে লড়েন? তখন কিন্তু আইনজীবী বলছিল, আমরা সারা বাংলাদেশে যারা আইনজীবী আছি, লয়ার আছে, আমরা যদি ডিসিশন নেই যে কোনো অপরাধের পক্ষে আমরা লড়বো না, তারপরও রাষ্ট্র এই অপরাধের পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিতে বাধ্য, কারণ বাংলাদেশের সংবিধানটা এরকম ভাবে সাজানো। বুঝতে পারছেন? তো আজকে সরকারি পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আজকে দেখেন তারই সাজানো গ্রাফটে আপনার এই যে সোহেল কি ডেলিভারিটা দিয়েছে, যে এটার পিছনে মূল হতে হচ্ছে ডলার। কারণ আমার মনে আপনার মনে প্রশ্ন দেখতেছেন আসলে ডলারটাকে, কিন্তু ডলার চরিত্র, এই যে ডলার নামে যে ব্যক্তিটা, এটা কেউ নেই। এই চরিত্রটা সম্পূর্ণ আমাদেরকে আইওয়াশ করার জন্য, ব্রেইন ওয়াশ করার জন্য ঘটানো হয়েছে, তাতে আর কিছু না। দিন শেষে রামিসার বিচার বাংলাদেশে হবে না, কারণ বাংলাদেশে ধর্ষণের বিচার ভাই হয় না, এগুলাকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায়। কারণ যারা এগুলা করবে, বিচার করবে, তারাই তো এসব কাজ করে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি একটা অপরাধের সাথে জড়িত আছেন, একদম সেম অপরাধ আরেকজনে করলো, তখন কিন্তু আপনি এটা বিচার করতে পারবেন না ভাই। বিশেষ আপনার বিবেককে আপনি বলবেন যে এটা কিভাবে করবো, আমি তো নিজে এরকম কাজ করি। তো বাংলাদেশে রামিসার যে ঘটনা, এটা বিচার হবে না। রামিসার মতো আরো বাংলাদেশে অদূর ভবিষ্যতে যেগুলা ঘটবে, এগুলোর বিচার হবে না। লিখে রাখতে পারেন, রসুকার মতো ব্যক্তি 2009 সালে যার টার্গেটে ছিল যে 100টা সেঞ্চুরি করবে দর্শন করে, সেই রসুকার তখনকার আমলে ফাঁসির রায় দিয়েছিল, এখন পর্যন্ত তার কার্যকর করা হয়নি। আসিয়া 1 বছর আগে রায় দিয়েছিল, এখন পর্যন্ত সেটা কার্যকর করা হয়নি। আপনি কি মনে করেন রামিসার হবে? রামিসার বাবা মার বিচার কেন চাইতে হবে? রামিসার বাবা মার কেন আদালতে আজকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে? রামিসার বাবা মার, রামিসার বোনের আজকে কেন আদালতে গিয়ে সাক্ষী দিতে হচ্ছে? হ্যাঁ, এটা জানতে চায়
এই দেশের জনগণ জানতে চায়। আজকে এত কিছু প্রমাণ থাকার পরেও তিনি নিজের স্বীকারোক্তি দিয়েছে যে আমি রামিসাকে শেষ করেছি। এত কিছু, পুরো বাংলাদেশ, এক কথায় বলা চলে পুরো বাংলাদেশের জনগণ সাক্ষী, তারপরেও কেন এত নাটক? কেন রামিসার বাবা মাকে আদালতের বারান্দায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে? কেন রামিসার বাবা মাকে সাক্ষী দিতে হচ্ছে? কেন রামিসার বাবা মার, রামিসার পরিবারের কেন বিচার চাইতে হচ্ছে? আমার মেয়ের বিচার করে দিন, কেন আজকে বিচার চাইতে হয়? আর কেনই বা সেই ঘাতক সোহেলকে নির্দোষ প্রমাণ করার জন্য এত কাহিনী? জাতি জানতে চায়। এত কিছু প্রমাণ থাকার পরেও আজকে রামিসার বাবা মার আদালতে দৌড়াদৌড়ি করতে হয়, বিচার চাইতে হয়, আদালতে গিয়ে সাক্ষী দিতে হয়, কিছু বলার নাই। একটা ভিডিওতে দেখলাম সোহেলের পক্ষের, যে ঘাতক সোহেল, তার পক্ষে যে আইনজীবী, তার একটা ইন্টারভিউ দেখলাম। কারণ আপনারা অনেকেই প্রশ্ন তুলতেছেন যে সেই আইনজীবী কেন তার পক্ষে গেল। দেখুন, একটা কথা বলি, মানে আইনজীবীকে কিন্তু ওই ঘাতক সোহেলরা নেয় নাই। মানে এটা সরকার নিযুক্ত আইন। বাংলাদেশ সংবিধান অনুযায়ী যদি কারো পক্ষে কোনো আইনজীবী না থাকে তাহলে রাষ্ট্র তাকে আইনজীবী দেবে। সেইভাবেই সেই ঘাতক সোহেল আইনজীবী পেয়েছে। বাংলাদেশের আইনজীবীদের সাধুবাদ, কারণ কোনো আইনজীবী সেই ঘাতকের পক্ষে হয় নাই, আইনজীবী পাওয়াই যায় নাই। শেষ পর্যন্ত ওই যে সংবিধানের নিয়ম অনুযায়ী তাকে আইনজীবী দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। এখন একটু আগে আমি একটা ইন্টারভিউ দেখলাম, হ্যাঁ, যে ওই আইনজীবীর ইন্টারভিউ দেখলাম, যেভাবে ইন্টারভিউটা দেখেছে আমি সেভাবে বলতাছি। তো তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কেন তার জামিন চাচ্ছেন, কেন আপনি তার পক্ষে হচ্ছেন সবকিছু প্রমাণ থাকার পরেও? তখন উত্তরে আইনজীবী বলতাছে যে এটা আমার কিছু করার নেই, আমাকে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দিয়েছে, তো আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আবার অনেকেই আমার ভিডিও কমেন্ট করে, আবার অনেক জায়গায় বলা বলে হচ্ছে যে আইনজীবীর কি মা বোন নাই? তো আইনজীবী আবার ওখানে কি বলতেছে, মানে আইনজীবীর কিন্তু জীবন নিয়ে শঙ্কা, আইনজীবী এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সে আইনজীবী বলতেছে, নিউজ হয়েছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, ভাই আপনি নিরাপত্তায় তো ভুগবেনই, কারণ আপনি একটা ঘাতক, মানে পুরো দেশ একদিকে, আপনি গিয়েছেন একদিকে, এই জন্য আপনি এখন নিরাপত্তায় ভুগতেছেন। তখন তাকে প্রশ্ন করা হয় এসব সম্পর্কে, তখন আইনজীবী উত্তরে বলে, দেখুন আমার ঘরে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার সবাই আছে, তারপরেও আমি তার পক্ষে কথা বলতাছি, কারণ আমাকে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, আমাকে বলতে হবে, কিছু করার নেই। তো তাকে এটা প্রশ্ন করা হয়। আবার মানে সেই ব্যক্তি আইনজীবীকে আবার প্রশ্ন করতেছে, যেই সোহেল রানা নিজে মুখে স্বীকার করেছে, সমস্ত প্রমাণ মিলেছে, তারপরেও কেন বিচার করতে এত বিলম্বিত? তখন আবার আইনজীবী বলে যে একজন ব্যক্তি যদি নিজে মুখে স্বীকারও করে যে আমি তাকে শেষ করে দিয়েছি, আমি এটা করেছি, যদি হাতে নাতে ধরাও পড়ে যায়, তারপরেও এটার বিচার হবে। এখন ওই ব্যক্তি আবার আইনজীবীকে প্রশ্ন করে, কেন, সে তো নিজে মুখে স্বীকার করেছে, তাহলে কেন তাকে 2-3 দিনের মধ্যে রায় ঘোষণা দেওয়া হলো না, কেন তাকে ঝুলানোর রায় ঘোষণা দেওয়া হলো না? তখন আইনজীবী বলতেছে এটা হবে না, এটা যদি করতে হয় তাহলে বাংলাদেশের সংবিধানের আইন চেঞ্জ করতে হবে। কত জানি ধারা, আমার মনে নাই, খেয়াল হচ্ছে না, মানে কত জানি ধারার আইন এটা, যে যদি এটা করতে হয় তাহলে সেই সংবিধানের আইনটাই চেঞ্জ করতে হবে, যে একজন আসামি যদি নিজে মুখে স্বীকার করে তাহলে তার কোনো আইনের প্রক্রিয়া নাই, তার সরাসরি তাকে যেন ঝুলানোর রায় দেওয়া হয়, প্রকাশ্যে কিছু করা হয় এরকম রায় দেওয়া হয়। তো এটা করা হবে না। কেউ যদি হাতে নাতে ধরাও পড়ে, কেউ যদি নিজে মুখে স্বীকারও করে, তাহলে সেই আইনের ধারা অনুযায়ী এটার একটা বিচার হবে, মানে নিজে মুখে স্বীকার করলেও এটার একটা প্রক্রিয়া হবে, মানে এটা তিনি বলতেছে। এখন একটা কথা আছে, কিন্তু দেশের জনগণ বলে যে আকাশের যত তারা আইনের তত ধারা। তো এই আইনজীবী আবার ওখানে আমি একটা কথা বলতে শুনলাম যে এমনও নাকি বাংলাদেশে মানুষ আছে যে নিজে মুখে স্বীকার করেছে, আবার ধরাও খেয়েছে, তারপরেও সে জামিনে মুক্তি পেয়েছে। তাহলে কি সেই সোহেলের সঙ্গে এমনটা হবে? আমরা এটা দেখতে চাই না, এই দেশের জাতি এটা দেখতে চায় না। আমরা চাই সোহেলের উপযুক্ত বিচার হোক, হ্যাঁ বিচার হোক। দর্শক, এই রায় কি হবে বলতে পারতেছে। আসিয়ার ঘটনা মনে আছে, তাকেও কিন্তু ঝুলানোর রায় দিয়েছিল, কিন্তু এই ঝুলানোর রায়টা এখনো কার্যকর করা হয় নাই, কেন? আবার আপিল করা হয়েছে। তাহলে এই সোহেল ঘাতককেও যদি আপনার
ঝুলানো রায় দিয়ে দেওয়া হয়, বুঝতে পারতেছেন কি রায়, সেই রায়টা যদি দিয়ে দেওয়া হয় তখন কি হবে, সেই আইনজীবীর পক্ষ থেকে, সেই সোহেলের পক্ষ থেকে আবার যেই আদালত থেকে রায় দিবে তারা আবার হাইকোর্ট উচ্চ আদালতে গিয়ে আপিল করবে, তখন ওই রায়টা আটকে গেল। ভাই এইভাবেই একটা মামলা বছর বছর চলে। ওই যে আপনার মিন্নির কথা মনে আছে না? হ্যাঁ, এভাবে হতে চলেছে। দেখা যাক সামনে কি হয়, কিন্তু আমরা চাই বিচারটা যেন সঠিকভাবে হয়, খুব শীঘ্রই হয়। দেশের জাতি এই নাটক আর দেখতে চাচ্ছে না। ভিডিওটি শেয়ার করবেন। আমি কেন শেয়ার করতে বলতাছি, কারণ আইনজীবীকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন, তো আইনজীবী এই সব প্রশ্নের মুখে, সমালোচনার মুখে পড়ে এই ইন্টারভিউটা দিয়েছে। তো আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝালাম, আশা করতেছি আপনারা বুঝেছেন। সোহেল রানার বিচার হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছে এটা মধ্যযুগ নয় যে আসামিকে ধরলাম আর বিচার করে দিলাম। এখন তদন্তের দরকার, আর সেই জন্য আরো সময়ের দরকার। সেই সময় কবে কাটবে? স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর অনেকেই তার পতন চাচ্ছেন। কেউ একবারও বলছেন না ভাই আসলেই তদন্ত দরকার, তদন্ত হোক, সত্যটা বেরিয়ে আসুক। সবাই শুধু বলছেন ধরেন আর ওর বিচার করেন। এখন বিচার করে দিলে শুধু সোহেল রানার জীবন যাবে। তবে সোহেল রানাকে দিয়ে কেউ একজন যদি এই ধরনের কাজ করিয়ে থাকে তাহলে সে বেঁচে যাচ্ছে। যেমন কেউ বা কারা দাবা খেলছে, সেই দাবার গুটি হচ্ছে রামিসা এবং দাবার চাল হচ্ছে সোহেল রানা। তবে সেই দাবা খেলছে কারা, সেটা তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে। এখন সোহেল রানাকে ধরে যদি দুনিয়া থেকে সরিয়ে দেন তাহলে সেই দাবা যারা খেলছে তারা হয়তোবা পরের দিন সোহেল রানার জায়গায় অন্য কাউকে দিয়ে চালটা দেওয়া হবে এবং সেই দাবার গুটি আপনার মেয়ে বা আমার মেয়ে হতে পারে। তাই যারা দাবা খেলছে তাদেরকে শনাক্ত করুন, আর সেই জন্য অবশ্যই সময়ের দরকার। রিমান্ডে নেওয়া হয়েছে সোহেল রানাকে। এখন এই রিমান্ডের বিরুদ্ধে অনেকে কথা বলছেন, যেখানে আসামি নিজের মুখে স্বীকার করে নিয়েছে আমি এরকম একটি অপরাধ করেছি, সেখানে আর রিমান্ডের কি দরকার? রিমান্ডের দরকার এই জন্যই আছে যে সোহেল রানাকে দিয়ে কি অন্য কে এই ধরনের কাজ করিয়েছে কিনা, বা সোহেল রানা শুধুমাত্র রামিসার সাথে এরকম কোনো কাজ করেছে নাকি আরো কোনো মেয়ের সাথে এরকম কাজ করেছে। যদিও তার ডকুমেন্টস খুঁজতে গিয়ে তদন্তে বেরিয়ে আসে সোহেল রানা আগেও নানা ধরনের চুরির কারণে গ্রেপ্তার হয়েছিলেন এবং ছোট ছোট বাচ্চাদের এর আগেও তিনি এরকম কোনো কাজ করেছিলেন। পরবর্তীতে সেটা ভাইরাল না হওয়ার কারণে সোহেল রানা জেল থেকে বেরিয়ে আসে। জামিনে বের হওয়ার কিছুদিন না কাটতেই তার দাবার গুটি হলেন রামিসা। রামিসার পর এই সোহেল রানাদের টার্গেট অন্য কে হতে পারে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তবে তার আগে বলি, শুধুমাত্রই পতনের ডাক আর শুধুমাত্রই উত্তেজিত হয়ে কিছু করা যায় না। ঠান্ডা মস্তিষ্কে একটু ভেবে দেখেন, সোহেল রানাকে দিয়ে কারা এই ধরনের কাজ ঘটিয়ে থাকতে পারে। তাদেরকে কি ধরা প্রয়োজন নাকি সোহেল রানার জীবন নেওয়া প্রয়োজন? তবে হ্যাঁ, প্রকাশ্যে যদি এরকম একজন সোহেল রানার বিচার করা হতো এবং খুব দ্রুত করা হতো তাহলে হয়তোবা এই অপরাধ সংগঠিত একটু কমে আসতো। কারণ আপনার আশেপাশে একজন সোহেল রানা ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে শনাক্ত করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত সেই সোহেল রানা তার আসল চরিত্র আপনাদের সামনে না ফুটিয়ে আনবে। যখন তার আসল চরিত্র প্রকাশ পায় তখন আপনি হতভম্ব হয়ে ওঠেন, আরে গতকাল যার সাথে আমি চা খেলাম সেই রকম একটি কাজ করলো কিভাবে? যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত চিনতে পারবেন না। তাই আপনার সন্তানের নিরাপত্তা, আপনার নিরাপত্তা আপনি নিজে নিশ্চিত করুন, অন্য কেউ আপনার নিরাপত্তা দিতে পারবে না। যে দেশের মধ্যে রসুখারা এখন পর্যন্ত হাজতে বসে আপনার ট্যাক্সের টাকায় ভাত খায়, সেই দেশের মধ্যে এই সোহেল রানার যে বিচার হবে সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এই সোহেল রানাও জেলে বসে আপনার ট্যাক্সের টাকায় ভাত খাবে, আপনার সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে। রামিসার বাবা এই ঢাকা শহর ছেড়ে দিয়েছে, সে তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে। ঢাকা শহর থেকে তার যেরকম মন উঠে গিয়েছে সেরকম ভাবে তিনি এখন বেঁচে থেকেও যেন মৃত। সন্তানকে হারানোর পর কোনো বাবা মা বেঁচে থাকতে পারে না। যারাই বেঁচে আছে তারা শুধু নিঃশ্বাসটা নিচ্ছে, ভিতরে তারা সেদিনই মারা গিয়েছে। রামিসার বাবাকে যদি আজ কোটি কোটি টাকার বান্ডেল এবং স্বর্ণ মুদ্রা সবকিছু সামনে এনে রাখেন, তারপরও রামিসার বাবা বলবে আমি আমার রামিসাকে ফেরত চাই, আমি এগুলো কিচ্ছু চাই না। তার মুখের এই হাসিগুলো আজ মিথ্যা, তার সত্য কান্নাগুলো লুকোনোই থাকবে, সেগুলো আর কোনোদিন সে প্রকাশ করবে না। এইভাবে আর কত রামিসার জীবন নিয়ে তার সংসারটা শেষ করে দিবেন, আর কত বাবা মার জীবন ধ্বংস করে দিবেন, আর কত রামিসার জীবন গেলে এই রাষ্ট্র সেই অপরাধীর বিচার করবে। আমরা কি সেই বিচার দেখে যেতে পারবো, নাকি সত্য বলার কারণে একদিন আমাদের বিচার হওয়া দেখবে সেই সকল অপরাধীরা যারা আজ এই ধরনের অপরাধগুলো সংঘটিত করছে? এক সোহেল রানা হয়তো আজ জেলে বসে আছে, তবে লক্ষ লক্ষ সোহেল রানা আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
তাদের হাত থেকে কিভাবে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন আপনার সন্তান? রামিসার সাথে কি হয়েছে জানা গেছে, মানে ঘটনাটা বলার আগে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে আরো একজন ছিল সেখানে, সোহেলের বাইরে আরো একজন ছিল, যেটা এতক্ষণ আমরা জানতামই না। তারা দুইজনই গ্রিল দিয়ে পালিয়ে গেছে। সবার প্রথমে প্রশ্ন আসছে যে তার স্ত্রী কি ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিল, না তার স্ত্রী কি করতেছিল? একজন মেয়ে তো তার স্বামীকে কখনোই আরেকটা ইয়ার সাথে তো দেখতে চাইবে না। তো আমি ঘটনা যে বর্ণনা এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা একটু বলতেছি। তো আপনারা দেখেছেন তার বাবা বলতেছিল যে বিচার হবে না, আমি জানি, বিচার চেয়ে কি করব। এটা দেশের মানুষের জন্য কতটা লজ্জাজনক, দেশের আইনের জন্য কতটা লজ্জাজনক, দেশে যারা আসলো তারা কতটা লজ্জাজনক। এত কিছু প্রমাণের পরে কিভাবে তারা এত সময় ক্ষেপণ করে? কেন শাস্তি দিতে এত তড়ি করে মানে লাগায় না? এত সময় লাগে কেন? তার বাবা বিচার চায় না। বাংলাদেশে দেখছে যে বিচার ভাই 2-4-5 বছর প্রক্রিয়া, মানে কি বলবো ভাই, মানে ভয়টা পাবে কেমনে? একটা সন্তান লালন পালন করে বড় করতে কতটা কষ্ট, মানে আগে থেকেই প্ল্যানে ছিল। এই সোহেল আগে থেকেই প্ল্যানে ছিল রামিসাকে দেখতো এবং সে মনে মনে অনেক কিছু ভেবে নিত। ঘটনার দিন 10টার সময় সে যাবে, বের হবে, 9টা থেকেই তার পরিবার খুঁজে পাচ্ছে না, খুঁজতেছে স্কুলে পাঠানোর জন্য, খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই সব ফ্ল্যাটে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু হঠাৎ করে দেখে যে একটি ফ্ল্যাটের সামনে তার মেয়ের জুতা, একজোড়া জুতা। মেয়েটা নাকি খুবই ফিটফাট ছিল, একজোড়া জুতা নিয়ে এসে চলে যাবে বাইরে, এমন মেয়ে না। অর্থাৎ সেখানে কোনো ঘটনা ঘটেছে এমনটা তাদের ধারণা হয়েছে। তারা দরজা ঠকঠকাচ্ছে, কিন্তু ভিতর থেকে দরজা খুলছে না। 999-এ ফোন করা হয়েছে, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই সেখানে এসে উপস্থিত হয়েছে। অনেকক্ষণ পরে দরজা খুলেছে। তার স্ত্রীও সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে আমি আপনাদেরকে বলি। ঘটনা যতটুকু জানা গেছে যে সোহেল এবং তার সহযোগী আরো একজন রামিসাকে নিয়ে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে যায় এবং সে যাতে চেঁচামেচি না করতে পারে সেজন্য চেপে ধরে মুখ। তখন তার স্ত্রী ঘরের ভিতরে ঘুমাচ্ছিল এবং বাহিরে থেকে সে তার স্ত্রীর সিটকানি লাগাই দিছে। এদিকে তার সকল খায়েশ তারা দুই বন্ধু মিলে মিটিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আশেপাশে যখন হৈ হুল্লোড় শব্দ শুনছে তখন এই সোহেলের স্ত্রী বুঝতে পারছে কিছু একটা ঘটছে, দরজা খোলার চেষ্টা করতেছিল। তার স্বামী ভিতর থেকে দরজা খুলেও দিছে। সে মানুষের চেঁচামেচি দেখে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে। সে ঘরের গ্রিল কেটে তার স্বামী এবং তার সহযোগীকে বাসা থেকে বের করে দিতে সাহায্য করেছে এবং তার অনেকক্ষণ পরে সে দরজা খুলেছে বা জনগণ ভিতরে প্রবেশ করেছে এবং তাৎক্ষণিকভাবে তাকে সেভাবে ধরা হয়। পরবর্তীতে তারা দুজন তো পলায় গেছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় সোহেলকেও ধরা হয়েছে। ঘটনার অবস্থা দেখেছেন? যে সন্তানকে এতটা ভালোবাসা যত্নে লালন পালন করে বড় করলো যে মেয়েটারে, আমি তো সেগুলো কথা বর্ণনাই করছি না যে কিভাবে কি ঘটেছে, সকল কিছু আপনাদের অবগত আছে। কোথায় কি পাওয়া গেছে অবগত আছেন আপনারা। বিভিন্ন নিয়মের কারণে বলতে পারতেছি না, তাও দেরি করবেন আপনারা, বছরকে বছর দেরি করবেন। 2 দিন পরে ভুলে যাব, 2 দিন পরে আরেক রামিসা আমাদের চোখের সামনে এসে ধরা দেবে, আরেক ঘটনা। অবশেষে রামিসার মা বলল যে আমি একটা চিৎকার শুনেছিলাম, আমি কেন বুঝতে পারি নাই যে সেটা আমার মেয়ের চিৎকার। ঘটনার দিন কি ঘটেছিল, কিভাবে আসলে তাকে নিয়ে যাওয়া হলো, একদম পাশাপাশি ফ্ল্যাট। তাদের সাথে কোনদিন কথাবার্তাও হয় না সোহেলদের সাথে, কারণ সোহেলরা মাত্র 2-3 মাস যাবত এসেছে। প্রশ্ন এখানে আরেকটা উঠেছে যে বাসা ভাড়া দিচ্ছে আসলে কাদের সাথে কাদের থাকার একটা বাসা ভাড়া দেওয়া হচ্ছে, এটা নিয়েও প্রশ্ন আসে। প্রথমে বলতেছি যে তার মায়ের বক্তব্য কি ছিল, যে সকালবেলা উঠে তাকে বলেছে যে তুমি রেডি হও, ব্রাশ টাশ করে রেডি হও, তুমি ইয়াতে যাইতে হবে। তো তখনই তার বড় বোন তার চাচার বাসায় যাবে। সে বায়না ধরেছিল যে সেও তার সাথে যাবে। তো তার বড় বোন বলতেছিল যে 5-6 মিনিট লাগবে, তোর তুই থাক, আমি আসতেছি। এই বলে বড় বোন বের হয়ে যায়। তো রামিসা জাস্ট পরবর্তীতে দরজা খোলার সাথে সাথে তাকে টান দিয়ে নিয়ে যায় এবং তখন তাকে খোঁজাখুঁজি তেমন একটা করে নাই তার ফ্যামিলি। যখন তার বড় বোন
রামিসার বড় বোন বাসায় ফেরত এসেছে, তখন আসলে যখন সাথে ছিল না, তখনই তাদের মনের ভিতরে একটা টান দেয় যে কি হইলো, আমার মেয়ে কই। ঘর থেকে বাইরে বের হওয়ার সাথে সাথেই দেখলো যে একটা জুতা, এক জোড়া জুতা, এখানে এক জোড়ার মধ্যে একটা জুতা গেটের সামনে, সোহেলের বাসার গেটের সামনে।